হ্যালো, কি অবস্থা সবার? আজকে আলোচনা করব বিটিসি এর নেক্সট মুভ কি হতে পারে এবং বিটিসি কেন ডাউন হলো এটা নিয়ে। তো আমরা ১ম এই চলে যাই মান্থলি টাইম ফ্রেমে দেখি কি হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছি যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বেশি। তো এটার যে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট বা মিড পয়েন্টকে রেসপেক্ট করে প্রাইস উপরের দিকে যাচ্ছে এবং উপরে একটা বাই সাইড লিকুইডিটি ছিল। বাই সাইড লিকুইডিটি নিয়ে মার্কেট কিছুটা পরিমাণ রিট্রেসমেন্ট করছে। আচ্ছা এখনো মান্থলি ক্যান্ডেল ক্লোজিং হতে ৭ দিন ১০ ঘন্টার মতো সময় এখনো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে বুলিশ সাইন। এখানে আ আ কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টকে আ রেসপেক্ট করে মিড পয়েন্টকে রেসপেক্ট করে প্রাইস উপরের দিকে যাচ্ছে এবং এটা কতদূর পর্যন্ত যেতে পারে সেটা পরে দেখব আমরা। তো আমরা চলে যাই উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে দেখি যে কি হচ্ছে মার্কেটে, বিটিসি মার্কেটে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এটাকে রেসপেক্ট করছে। রেসপেক্ট করার পরে এটার যে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট বা মিড পয়েন্টটা ছিল এটাকে রেসপেক্ট করছে। আচ্ছা মিড পয়েন্টের দিনে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টকে রেসপেক্ট করে এখানে উপরের দিকে যাচ্ছে। এখানে উপরে ছিল বাই সাইড লিকুইডিটি। তো আ সাধারণত এই বাই সাইড লিকুইডিটি করার পরে কিছু একটা ডাউন হয়। একটা হচ্ছে গিয়ে লিকুইডিটি রান এবং আরেকটা হচ্ছে গিয়ে লিকুইডিটি সুইপ। তো লিকুইডিটি রান কোনগুলো হয়? লিকুইডিটি রান ধরুন এখানে একটা হাই টাইম ফ্রেমের লিকুইডিটি ছিল। তো মার্কেট এখান থেকে আপ ডাউন করতে এখান থেকে আম আপ ডাউন করতে উপরে চলে যায়। একেবারে ব্রেক করে লিকুইডিটিটা ব্রেক করে সামান্য রিট্রেসমেন্ট করে উপরের দিকে চলে যায়। এটা হচ্ছে গিয়ে লিকুইডিটি রান। আর লিকুইডিটি সুইপ হচ্ছে মার্কেট যখন আসে, এখান থেকে আপ ডাউন করতে আসে। তো মার্কেট কি করে এখানে লিকুইডিটিটা সুইপ করে এখানে আ হায়ার লো বানিয়ে এবং মার্কেট স্ট্রাকচার শিফট করে নিচে আবার যে সেল সাইড লিকুইডিটি আছে ওইখানে চলে যায়। তো এটার ক্ষেত্রে কি হবে সেটা এখন বলা যাচ্ছে না। কারণ সবে আ কালকে মাত্র আ লিকুইডিটি সুইপ হলো। তো সবাই ভাবতেছে যে আ ট্রাম্পের আ ট্যারিফের জন্য এই ফলটা হইছে। কিন্তু এই নিউজ হচ্ছে গিয়ে ম্যানিপুলেশন করার একটা মাধ্যম। মার্কেটের চাই লিকুইডিটি। এখান থেকে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে আমরা দেখব যে এখান থেকে সবাই লং করছে। মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট এর মধ্যে ছিল। তো এখান থেকে যদি লার্জ ফান্ড লং করে তাহলে তাদের যেহেতু প্রাইস উপরে যাচ্ছে এবং তারা তাদের এসএল ট্রেল করে। এসএল ট্রেল করে এখানে নিয়ে আনে বা লার্জ ফান্ড বা রিটেল যারা আছে এখানে নিয়ে আসে। তারপর এখানে নিয়ে আসে, এখানে নিয়ে আসে। লো গুলোতে আসে। তো যখনই মার্কেট হায়ার হাই বানায় তো তার চেয়ে লিকুইডিটি। এখান থেকে দেখুন এখানে একটি হাই বানিয়ে আবার রিট্রেসমেন্ট করছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখান থেকে কি হইছে? মার্কেট এখান থেকে যে লিকুইডিটিটা ছিল লিকুইডিটিটা নিয়ে নিছে। এখানে লিকুইডিটিটা নেওয়ার পরে একটু পরিমাণ রিট্রেসমেন্ট করছে। রিট্রেসমেন্ট করার পরে এখানে যে আ অর্ডার ব্লকের উইকটা ছিল এটাকে রেসপেক্ট করছে দেখুন। যে এটা র‍্যান্ডম না। এটা হচ্ছে গিয়ে অ্যালগরিদমিক। এখান থেকে রেসপেক্ট করে এখন কি করবে লোয়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে উপরে যে বাই সাইড লিকুইডিটি এখানে ফর্ম হইছে, আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই তাহলে দেখব এখানে বাই সাইড লিকুইডিটি ফর্ম হইতেছে। আচ্ছা এই যে রিলেটিভ ইকুয়াল হাই ফর্ম হইতেছে। এখান থেকে কি করবে মার্কেট এখানে যাবে, এখানে যাবে। তো মার্কেট কতদূর যেতে পারে সেটার জন্য আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। আমি যদি সুইং ট্রেডিং এর জন্য বলি তো মার্কেট এখান থেকে যেহেতু রিট্রেসমেন্ট করছে এবং লোয়ার টাইম ফ্রেমে যদি মার্কেট স্ট্রাকচার শিফট দেয় তাহলে মার্কেট যেতে পারে এখান থেকে যদি আমি উম ফিব টানি তাহলে মার্কেট যেতে পারে -1 এবং -0.5 নেক্সট টার্গেট হবে এই দুটো। আচ্ছা, এই পর্যন্ত তো মার্কেট যেতে পারে। এটা থাকুক। তো আমরা চলে যাই ইন্ট্রাডে টাইম ফ্রেমের যে কি অবস্থা এবং পরে দেখব যে অল্ট এর কি অবস্থা হবে। অল্ট কয়েন যেহেতু সবাই বিটকয়েন কেনে না। অল্ট কয়েন নির্ভর করে মূলত বিটকয়েনের ডমিন্যান্স এর উপর। অল্ট কখন পাম্প করে? অল্ট তখনই পাম্প করে যখন বিটকয়েন তার একটি হাই বানিয়ে ওইখানে রেঞ্জ করে। এরকম ধরুন হায়ার হাই বানাইলো। তো এখান থেকে হায়ার হাই বানিয়ে তারপর এখান থেকে এরকম রেঞ্জ করে এবং ওই সময় ঠিক ডমিন্যান্স ডাউন হয়। অ্যাগ্রেসিভলি যখন ডমিন্যান্স ডাউন হয় এবং এখানে এরকম বিটকয়েন এরকম রেঞ্জ করে তখনই অল্ট সিজন আমরা দেখতে পাই প্রতিবারই।
তো আমি এটা দেখাবো চার্টে যে কিভাবে কি হলো। এখন দেখি ইন্টারনেটের কি অবস্থা। তো চলে যাই 1 আওয়ার টাইম ফ্রেমে। হুম, নেটটা একটু স্লো। আচ্ছা, এখান থেকে দেখাই। ওকে, ওকে, শিওর। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা কি দেখছি যে এখান থেকে উপরে বাই সাইড লিকুইডিটি একটা ফর্ম হইছে। তো বাই সাইড লিকুইডিটি এবং নিচে একটা সেল সাইড লিকুইডিটি আছে। যদি আ সেল সাইড লিকুইডিটি নিতে হয় তাহলে কিন্তু আমি এই সেল সাইড লিকুইডিটি দেখছি না। তাহলে প্রাইস চলে যাবে সোজা এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের মিড পয়েন্ট এবং এখানে যে বাই সাইড সেল সাইড লিকুইডিটি গুলো আছে এখানে চলে যাবে প্রাইস। এটা যদি ব্রেক করে, এটা যদি ব্রেক করে বা এখানে আসে। আচ্ছা, আর এইখানে যে আ যে আমরা অর্ডার ব্লকটা দেখলাম ডেইলি, অর্ডার ব্লকের উইক এটাকে যদি রেসপেক্ট করে তাহলে এই যে যেহেতু রেসপেক্ট করছে, রেসপেক্ট যেহেতু করছে তো নেক্সট মুভমেন্ট হতে পারে স্পাইসের লিকুইডিটি অ্যান্ড দিস স্পাইসের লিকুইডিটি এবং নেক্সট মুভমেন্ট হতে পারে যে ওয়ান ডে টাইম ফ্রেমে যে দেখাইলাম ওইটা। ওয়েট, এই যে নেক্সট মুভমেন্ট হতে পারে এই যে 0.5 লেভেল এবং -1 -0.5 এবং -1। তো এটা হচ্ছে গিয়ে আ ১,২৩,২৭৩ এবং এটা হচ্ছে গিয়ে ১,১৭,৫৪৭। তো নেক্সট মুভমেন্ট এটা হতে পারে। আজকে যেহেতু হলিডে হলেও শনিবারে কিছুটা বিটিসিতে মুভমেন্ট থাকে কিন্তু আজকে একেবারেই নেই। মুভমেন্ট নেই। মুভমেন্ট না থাকার কারণ হচ্ছে গিয়ে যখন এশিয়ান এবং লন্ডন সেশনে বেশি মুভমেন্ট করে ফেলে, তখন নিউ ইয়র্ক সেশনে এসে প্রাইস কিছুটা আ কনসোলিডেশন করে। তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এখানে আ এশিয়ান সেশনে ভালো মুভমেন্ট করছে এবং লন্ডন সেশনেও ভালো মুভমেন্ট করছে। সেজন্য এখানে আমরা দেখতেছি যে নিউ ইয়র্ক সেশনে একটা রেঞ্জের মধ্যে আছে। তো রেঞ্জের মধ্যে এটা হচ্ছে সিক অ্যান্ড ডিস্ট্রয় প্রোফাইল। সিক অ্যান্ড ডিস্ট্রয় তে কি হয়? মার্কেট একটা বাই সাইড ফর্ম করে বাই সাইড নেয়। আবার সেল সাইড ফর্ম করে সেল সাইড নেয়। এখানে দেখুন। এখানে একটা সেল সাইড ফর্ম করছে। এখানে একটা সেল সাইড ফর্ম এই সেল সাইড ফর্ম করার পর এটা নিচে আবার একটু উপরে গেছে, বাই সাইড নিছে। আবার এখানে রিলেটিভ ইকুয়াল হাই ফর্ম হইছে। এটা আবার সেল সাইড আবার নিচে আবার এখানে উপরে কিছু রিলেটিভ ইকুয়াল হাই তৈরি হইতেছিল। তখন এটা এই যে মাইনাস সেল সাইড নিয়ে আবার আ উপরে মাইনাস বাই সাইড নিছে। তো সেকেন্ড ডিসপ্লে প্রোফাইলে এরকমই হয় যে মার্কেট বাই সাইড নিবে, সেল সাইড নিবে একটা রেঞ্জের মধ্যে। তো এখন চলে যাই যে মার্কেট কিভাবে মানে অল সিজন আসবে কিনা বা অল সিজন কবে আসতে পারে সেটা নিয়ে। তো অল সিজনের সাথে সম্পর্কিত হচ্ছে গিয়ে সরাসরি বিটকয়েন ডমিন্যান্স BTC ডট ডি। আচ্ছা, বিটকয়েন ডমিন্যান্স এ আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে কি হতে পারে দেখি আমরা। মান্থলি থেকে শুরু করি। আ মান্থলিতে যদি যাই তাহলে এখানে একটা অর্ডার ব্লক ছিল, বেয়ারিশ অর্ডার ব্লক। তো এটা বিটকয়েনকে মেবি রেসপেক্ট করতেছে। ওয়েট, এটা বিটকয়েনকে বা বেশি ভালো হয় যদি এটা লোয়ার কোয়াড্রেন্ট এ থাকে। লোয়ার কোয়াড্রেন্ট এ থাকে তাহলে নেক্সট মুভমেন্ট হবে দিস সেল সাইড লিকুইডিটি। এই যে সেল সাইড লিকুইডিটি গুলো আছে এগুলো সেল সাইড লিকুইডিটি। তো আমরা যখন বেয়ারিশ তখন সবসময় দেখব যে পিডিআর গুলোর মিড পয়েন্ট থেকে বা মিড পয়েন্টের উপরে না যাওয়া ভালো। তো এখানে যদি আমি ফিব ড্র করি, ফিব ড্র করার পরে যদি কোয়াড্রেন্ট লাগাই তাহলে এটা হচ্ছে গিয়ে মিড পয়েন্ট এবং এটা হচ্ছে 0.75। তো আমরা যখন বেয়ারিশ বা বুলিশ থাকবো তখন আ মিড পয়েন্টের উপরে বেয়ারিশ থাকলে মিড পয়েন্টের উপরে প্রাইস যাওয়াটা খুব ভালো না। কারণ যখন প্রাইস ডাউন থাকে মানে বেয়ারিশ থাকে তখন মানে এক্সট্রিম বেয়ারিশ থাকে তখন সেটা 0.5 এর উপরে যায় না সম্ভবত। যদি যায় সেক্ষেত্রে আবার নতুন আ করে এনালাইসিস করতে হবে এবং আম আমাদের আরো ইনফরমেশন প্রয়োজন হবে। তো যেহেতু এখানে দেখতেছি যে 0.75 থেকে রিজেক্ট হচ্ছে। তো যদি ডেইলি টাইম ফ্রেমে চলে যাই, ডেইলি টাইম ফ্রেমে একটু স্লো। ওকে। ডেল্টা টাইম যাচ্ছে এখান থেকে যে পিক একটা রিজেকশন আসছে এবং মার্কেট স্ট্রাকচার এখানে শিফট হইছে, এখানে শিফট হইছে, এখানে শিফট হইছে।
অ্যান্ড এখানে শিফট হয়েছে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে যদি আমরা ওটি ড্র করি, মিড পয়েন্টের কাছাকাছি যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকে ওইখান থেকে রিজেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখান থেকে যদি প্রাইস রিজেক্ট করে তাহলে নেক্সট লিকুইডিটি আছে এই যে এখানে, অ্যান্ড এক্সট্রিম লিকুইডিটি যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলোই এখানে যেতে পারে। তো এখান থেকে প্রাইস যদি রিজেক্ট করে একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিলে তখন পুরো ক্র্যাশ হয়ে যাবে, তখন এইখানে চলে আসবে। তো এর জন্য বিটিসির রেঞ্জিং করা খুব একটা হাই বানিয়ে বিটিসির রেঞ্জ করা খুব আবশ্যক। না হলে অল সিজন দেখা সম্ভব না। আমরা যদি ইথেরিয়ামে দেখি, ইথেরিয়ামের কি অবস্থা? ইথেরিয়ামের উইকলি টাইম ফ্রেমে চলে যায়। মান্থলি টাইম ফ্রেম, আচ্ছা, এখানে দেখতেছি একটা যে রিলিভ ইকুয়াল হাই বা লিকুইডিটি বানাচ্ছে মান্থলি টাইম ফ্রেমে, এবং উপরে একটা লিকুইডিটি আছে অলরেডি। তো মার্কেট কি করছে এখান থেকে, ওকে, সেল সাইড লিকুইডিটি যে ছিল এটা নিয়ে নিছে। সেল সাইড লিকুইডিটি নেওয়ার পর এই যে মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি ইনভার্স করার পর এখানে একটা রিট্রেসমেন্ট করলে, নেক্সট মুভমেন্ট হতে পারে এ পর্যন্ত। তো বিটিসির সেক্ষেত্রে অবশ্যই রেঞ্জিং করা প্রয়োজন। বিটিসি রেঞ্জ না করলে ইথেরিয়ামে মুভমেন্ট আসবে না, এবং ইথেরিয়ামে মুভমেন্ট যদি না আসে তাহলে অল কয়েনে মুভমেন্ট আসবে না। আচ্ছা, মানি ফ্লো কিভাবে হয়? মানি ফ্লো প্রথমে টাকা আসে বিটিসি থেকে ইথেরিয়াম, এবং ইথেরিয়াম থেকে অল কয়েনে। বিটিসিতে প্রফিট করলে ওই প্রফিটটা এসে ইথেরিয়ামে লাগে। তো ইথেরিয়ামের প্রফিটটা আবার ঘুরে ফিরে ওই অল্ট কয়েনে চলে যায়। তো অল্ট কয়েনে যখনই ওইটা চলে যায় তখন ওইটাকে বলা হয় অল্ট সিজন। তো তখনই অল্ট সিজন আসে। তো এর হচ্ছে অবস্থা। তো আমরা চলে যাই উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে কি অবস্থা? তো এখানে দেখছি যে এখানেও উইকলি টাইম ফ্রেমে আছে রিলেটিভ ইকুয়াল হাই এবং একটা হাই বাই সাইড লিকুইডিটি আছে। এখান থেকে সেল সাইড লিকুইডিটি নিয়ে এবং মার্কেট স্ট্রাকচার শিফট করছে এখানে, আর চেঞ্জ ইন দ্য স্টেট অফ ডেলিভারি হয়েছে। এখানে যে কনসিকিউটিভ অর্ডার ব্লক ছিল এটাকে খুব দ্রুত স্পিড নিয়ে ব্রেক করছে। তো এটা হলো চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। ওকে, এখানে নাই সিএসডি, চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি যেহেতু হয়ে গেছে। তো এখন প্রাইস কি করতে পারে? প্রাইস এখানে জাস্ট একটা রিট্রেসমেন্ট করতে পারে এই যে উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপে। তো এখান থেকে রিট্রেসমেন্ট করার পরে মিড পয়েন্টের উপরে থাকবে সবসময়। যদি বুলিশ এক্সট্রিম বুলিশ হই, তখন এখান থেকে রিট্রেসমেন্ট করবে। এখানে একটা মার্কেট স্ট্রাকচার শর্ট টার্ম হাই বানিয়ে, তো একটা মার্কেট স্ট্রাকচার শিপ দিয়ে তখন উপরে যে বাই সাইড লিকুইডিটিগুলো আছে এখানে যাবে। আর এটা হচ্ছে মিড টার্মের জন্য প্রফিট বুকিং এর জন্য বলতেছি। আর লং টার্মে তো মান্থলি দেখতে হবে। মান্থলির জন্য এটা অনেক টাইম লাগবে। এবছর শেষের দিকে হতে পারে, বা ২৬ সালে অল সিজন আসতে পারে, বা এবছরের শেষের দিকে অল সিজন আসতে পারে। তো ডেইলি টাইম ফ্রেম যদি দেখি, ডেইলি টাইম ফ্রেমে কি অবস্থা? ডেইলি টাইম ফ্রেমে শর্ট টার্মের ট্রেডের জন্য এখানে রিলেটিভ ইকুয়াল লো বানিয়েছে। আচ্ছা, এটা নেওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু এখানে যে একটা উইক ছিল, উইক উইক হচ্ছে গ্যাপ, মানে ফেয়ার ভ্যালু গ্যাপের মতো। উইকও ফেয়ার ভ্যালু গ্যাপের মতো। অ্যালগরিদম উইককেও গ্যাপ হিসেবে বিবেচনা করে। তো এখান থেকে রেসপেক্ট করে আবার উপরে গেছে। তো এখানে রিলেটিভ ইকুয়াল হাই বানাইছে, এবং এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। তো এখন প্রাইস কি করবে? এখান থেকে যে ডেইলি টাইম ফ্রেমের কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টটা আছে, উইকের ডিসকাউন্ট উইকের কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টটা আছে। এখানে যদি সাপোর্ট করে বা এটার 0.75 পর্যন্ত এখানে সাপোর্ট করে তাহলে নেক্সট ড্র অন লিকুইডিটি হবে গিয়ে, এবং 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 যদি এখানে প্রিমিয়াম উইকের কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টকে যদি ব্রেক করে, খুবই ফাস্টলি ব্রেক করে, তাহলে নেক্সট ড্র অন লিকুইডিটি হবে এই যে উপরের রিলেটিভ ইকুয়াল হাই। তো এই ছিল আজকে ট্রেড রিভিউ। আচ্ছা, কালকে একটা ট্রেড নিয়েছিলাম, ওইটার রিভিউটা দিদি যে কিভাবে কি করলাম।
বিটকয়েন, BTC, USDT, পারপেচুয়াল। ওকে, এখানে কিভাবে ট্রেডটা নিলাম? এই যে ফ্রাইডেতে 23 তারিখে কি করলো? ডোনাল্ড ট্রাম্পের একটা নিউজ রিলিজ হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের উপর ট্যারিফ বসাইছে এবং অ্যাপেলের উপর ট্যারিফ বসাইছে। ইউরোপিয়ান ইউনিয়নের উপরে 25%, 50% এবং অ্যাপেলের উপরে 25% ট্যারিফ বসেছে। তো তখনই এটা ডাম্প করলো। ডাম্প করার কারণ শুধুমাত্র নিউজ না, এখানে বাই সাইড লিকুইডিটি অলরেডি নিয়ে নিছে। তো এখন একটা রিট্রেসমেন্টের খুব জোর প্রয়োজন ছিল মার্কেট যখন। মার্কেট কিন্তু কোনো সময় এইভাবে চলে যায় না। মার্কেট কি করে? ব্যালেন্স করে চলে। এইভাবে আসে, আবার ব্যালেন্স করে, আবার উপরে যায়, আবার ব্যালেন্স করে, আবার উপরে যায়, আবার ব্যালেন্স করে। তো যেহেতু এখানে অলরেডি একটা মুভমেন্ট ছিল, তো এখানে কি করছে? মার্কেট জাস্ট ম্যানিপুলেশন হইছে ব্যালেন্স করার জন্য। তো আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, 1 আওয়ারলি টাইম ফ্রেমে। আওয়ারলি টাইম ফ্রেমে কি দেখতেছি আমরা? এখান থেকে মার্কেটটা ড্রপ হইছে। ড্রপ কেন হইছে? এখানে দেখুন। যখন এখান থেকে মানুষ লং করতেছিল, তখন তারা তাদের এসএল ট্রেল করছে। এখানে তারা স্টপ আউট হয়ে গেছে। আবার এখান থেকে লং করছে, তাদের এসএল ট্রেল করে এখানে আনছে, এখানে আনছে। তারপর আবার এখানে আনছে। তো এখান থেকে যখন একটা হাই হয়েছে, তখন তাদের এসএল গুলো ছিল এইখানে এবং এখানে। এখানে বেশি মানুষের এসএল ছিল না, যেহেতু আরেকটা হায়ার হাই এবং হায়ার লো বানাইছে। তো বেশিরভাগ মানুষের এসএল ছিল এইখানে এবং এর মিড পয়েন্টের কাছাকাছি। এই যে মিন থ্রেশহোল্ড আছে, মিন থ্রেশহোল্ডের কাছাকাছি কোথাও ছিল। তো মার্কেট কি করলো? ওই যে ট্রাম্পের ট্যারিফের নিউজকে কাজে লাগিয়ে ওরা ম্যানিপুলেট করলো। ম্যানিপুলেট করার ফলে এখানে কি হয়েছে? যারা বাইসে ট্রেড নিয়েছিল, তাদের এসএল ট্রেল করে এখানে লোতে হাইতে লোতে আনছে। তো এখান থেকে কি করলো? যারা এসএল ট্রেল করছে, তাদের টপ এসএল কে হিট করছে খুব দ্রুত পরিমাণে। তো আমরা যদি 25 মিনিটে 15 মিনিটে চলে যাই, তাহলে দেখবো আরো ক্লিয়ারলি কি হয়েছে। এই যে এলোতে আনছে, এলোতে আনছে, এসএল ট্রেল করে আবার এলোতে আনছে। তো যখনই মুভমেন্ট হয়, এসএল হান্ট হয়, তখনই এরকম খুব দ্রুত পরিমাণে, মানে খুব স্পিড নিয়ে এইভাবে প্রাইস ডাউন হয়। তো এখানে যেহেতু অনেকটা পরিমাণে ড্যামেজ করছে সেলারদের, তো এখন একটা রিট্রেসমেন্ট জরুরি ছিল। তো এখান থেকে আমি দেখতেছিলাম যে এখানে যে বাই সাইড ইমব্যালেন্স, সাপ্লাই ইনএফিসিয়েন্সি বা বিসি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, পজিটিভ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে রেসপেক্ট করছে। রেসপেক্ট করার পর আমি চলে গেলাম লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে আচ্ছা, এখানে দেখতেছিলাম যে রেসপেক্ট করতেছে। তারপর দেখলাম যে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপের মিড পয়েন্টও আসতে পারেনি এবং এখানে একটা অর্ডার ব্লক ছিল। অর্ডার ব্লকে আসতে পারেনি। তো এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করে এবং ফেয়ার ভ্যালু গ্যাপের মিড পয়েন্টও আসতে পারেনি। এবং এখান থেকে যদি আমি এই ডিলিং রেট দিয়ে মিড পয়েন্ট বের করি, এখানে মিড পয়েন্টও আসতে পারেনি। তো মার্কেট হচ্ছে বুলিশ। তো তাই আমি এখান থেকে বাই করি। যখন এটা এখান থেকে রিজেকশন হচ্ছিল, আমি এখানেই বাই করি। বাই করার পরে আমার টার্গেট ছিল এই ডিলিং রেঞ্জের লো টু হাই। এই যে এখান থেকে যে মুভমেন্টটা হয়েছে, এই ডিলিং রেঞ্জের লো টু হাই মিড পয়েন্ট পর্যন্ত, মিড পয়েন্ট পর্যন্ত। তো আমি মিড পয়েন্টে এখানে একটা 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আমি ভাবছিলাম যে 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপের হাইতে চলে যাবে, কিন্তু যায়নি। এই যে 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে একটা। তো আমি ভাবছিলাম যে 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপের হাইতে চলে যাবে, একটুর জন্য যায়নি। তো এখান থেকে আমার এসএল হিটার প্রফিটে, এই যে দেন আবার মার্কেট ড্রপ করে। তো এই ছিল আজকের ট্রেড রিভিউ। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।